ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ফ্রি দুনিয়া। পাহাড় সমতল ক্যাচাল আমাদের অনেক দিনের, কিন্তু কবি বলেছেন সামওয়্যার বিয়ন্ড রাইট অ্যান্ড রং দেয়ার ইজ এ গার্ডেন অ্যান্ড আই উইল মিট ইউ দেয়ার। বিজু, সাংরাই, বৈশু যে নামেই ডাকি না কেন, এই উৎসবগুলো আমাদের সেই বাগানেরই এক্সেস দেয় যেখানে ধর্ম, বর্ণ, জাতিগত পার্থক্যের ঊর্ধ্বে যেও আমরা একসাথে মিলিত হতে পারি। পাহাড় নিয়ে আকাশে বাতাসে এতদিন নানান ভিডিও আপনারা দেখছেন, আমার সাজেশন হলো ছুঁড়ে ফেলে দেন আর ফ্রি দুনিয়ার এই বাসে আপনারা চেপে বসেন, কারণ আগামী কয়েকটা দিন আমরা ঘুরে বেড়াবো জমিনে, পাহাড়ের জমিনে, আর দেখার চেষ্টা করব কিভাবে পাহাড়িরা নতুন বর্ষকে উদযাপন করে। সো ব্রেস yourselves because we are going to have a long journey. So ladies and gentlemen, I present you the biggest festival of mountain, Biju, Boishu and Sangrai. রাজশাহী থেকে লম্বা জার্নি শেষে আমি চলে গেলাম রাঙামাটি। সেখানে আমার অপেক্ষায় ছিল জিকো আল চাকমা। রাঙামাটিতে পাহাড়ি উৎসবের প্রধান একটা পার্ট হলো বলি খেলা, অনেকটা জব্বারের বলি খেলার মতো। বলি খেলার মাঠের চারপাশে ঢুলিরা স্টেডিয়ামের হাজার খানেক মানুষকে ঢাকঢোল পিটিয়ে যেন জানান দিচ্ছে আর কিছুক্ষণ পরেই শুরু হবে যুদ্ধ, মহাযুদ্ধ। আমি আবারও আমাদের যে আজকের যে ঐতিহ্যবাহী বলি খেলা, সেই বলি খেলা সুস্থ খেলার দ্বারা বলি হিসেবে যারা অংশগ্রহণ করবে। রাঙামাটি স্টেডিয়ামে এখানে হচ্ছে একটা বলি খেলা হয়। আমাদের চট্টগ্রামে যেমন জব্বারে বলি খেলা, তেমনি এখানে এই বিজুর সময় এই বলি খেলাটা খুবই ফেমাস। বলি খেলা দেখার পর আমার একটা রিয়েলাইজেশন হলো, আমাদের তরুণ সমাজ শারীরিক, মানসিক ও কমব্যাটের দিক থেকে অনেক পিছিয়ে। সেলফ কনফিডেন্স আসে র স্ট্রেংথ থেকে, যার চর্চা আমাদের নেই বললেই চলে। বলি খেলার মতো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এই ক্ষেত্রে দারুণ একটা সলিউশন হতে পারে, হুইচ ইজ চিপার অ্যান্ড হেলদিয়ার। খুব সম্ভবত ফুটবল ও ক্রিকেটের চেয়েও এটা বেশি জরুরি। বলি খেলা শেষে আমরা চলে গেলাম রাজবন বিহারে। রাজবন বিহার আমার দেখা অন্যতম সুন্দর বিহারগুলোর মধ্যে অন্যতম, যেখানে মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যা আরতি করে কিংবা গুরুর দীক্ষার মধ্য দিয়ে খোদাকে প্রাপ্তির চেষ্টা চালায়, ঠিক যেমনটা আমরা মসজিদ, মন্দির বা চার্চে খুঁজে বেড়াই আমাদের খোদাকে। অথচ এটাই ভুলে যাই খোদা শায়িত আছে আমাদেরই অন্তরে। খোদার সাথে আমাদের মিলনের অন্যতম বাধা হলো আমাদের লোভ, দেশ আর মোহ। এই ধারণাটা আমার মধ্যে গেঁথে দিতে পেরেছিলেন বনভান্তে। তাই যখনই রাঙামাটিতে যাওয়া হয় আমি অবশ্যই রাজবন বিহারে একবার হলেও যাই, কারণ সেখানে শায়িত আছেন বনভান্তে। হচ্ছে এখন আপনার রাঙামাটির রাজবন বিহারে আসছি। এই রাজবন বিহারটা আমার কাছে যেই কারণে পছন্দ সেটা হচ্ছে এখানে বনভান্তের হচ্ছে মমিটা আছে, হ্যাঁ, মানে অরিজিনাল বডির যে মমিটা। বনভান্তে আমার খুবই পছন্দের একদম ইয়া ছিল, তার একটা লাইন আমার একদম ডিরেক্ট মুখস্থ, যে নহে দূরে নহে কাছে খুঁজলেই পায়, লোভ দেশ মোহ তাকে ঢাকিয়াছে গায়ে, আবরণ খুলে ফেলো দেখিবে নির্বাণ, চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান। এটা হচ্ছে মেনলি আমি যখন ছোট ছিলাম আমার বাসার পাশে হচ্ছে একটা বুদ্ধিস্ট ফ্যামিলি ছিল, ওইখানে এই লাইনটা লেখা ছিল এবং আমি পুরো লাইনটা কেন জানি আমার সারা জীবন মনে আছে এখন পর্যন্ত। তো এর জন্য এই জায়গাটা খুব স্পেশাল, আর এখানকার যে আশেপাশের এরিয়াটা এটা খুবই দারুণ। আচ্ছা, বিজু সম্পর্কে যদি বলি, আমাদের এই সময় হিল ট্রেক্সে যদি বলি, এখানে অনেক জাতিগোষ্ঠী আছে যাদের হচ্ছে বিজুটা হচ্ছে, বিজু মিল হচ্ছে আমাদের চাকমাদের, তাছাড়া মারমাদের সাংরাই আছে, ত্রিপুরাদের বৈশু আছে, এরকম আছে, বিহু বৈশু অনেক নামে আছে আর কি। তো এখন
আমাদের মেনলি 3টা ক্যাটাগরি বা 3টা দিন হিসেবে আমি বলতে পারি। যেমন কালকে যদি বলি, কালকে হচ্ছে ফুলবিজুর দিনে কি হয়, আজকে আমরা সারা রাত যারা এলাকার পোলাপাইন আছে, বড় যারা আছে, ওরা হচ্ছে রাতে হচ্ছে তেমন ঘুমায় না, রাতে হচ্ছে ফুল তোলার জন্য ব্যস্ত থাকে। তো এরপর হচ্ছে সকালের দিকে ওরা নদীরগুলো হচ্ছে ফুলটা হচ্ছে অর্পণ করে, মেনলি হচ্ছে নদীকে উপলক্ষ করে ওইটা হচ্ছে ফুল অর্পণ করে আর কি। এটা অনেকে বাসায় দেয়, বাট আমাদের কাজের হিসেবে বাসানো না। আমাদের বাসায় যদি বলি, এটা হচ্ছে ফুল গজানো বলে, যেটা ধরেন আমরা বাসায় দিনা জাস্ট গজায় আর কি। এরপরে ফুল বিজুর পরে দিন হচ্ছে মূল বিজু যদি বলি, হচ্ছে হ্যাঁ, ফুল বিজুর পরে এরপর দিন হচ্ছে মূল বিজু। এটা যদি আমি কম্পেয়ার করি, এটা হচ্ছে লাইক আপনাদের ঈদের মতো, যেমন বাড়ি থেকে বাড়ি যাওয়া, এক বাড়ি থেকে এখন, এবং ওইখানে একটা স্পেশাল একটা ডিশ রান্না করা হয় যেটা হচ্ছে আমরা পাচন বলে। তো ওইখানে মেনলি 20-30 বা অনেক যত রকম সবজি আছে সবগুলো হচ্ছে ইউজ করা হয়। তো ওই হিসাবে ওইটা একটু স্পেশাল বলা যায় এই খাতিরে। নর্মালি অন্য খানা পিনা থাকে। সেদিন রাতে ভরা পূর্ণিমা ছিল। আমরা আমাদের অদ্ভুত হোটেলের ছাদে সাকিবের বাঁশির সুরে অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম। আর কে সোহান এবং তুহিন মোটোভ্লগসের মতো ক্রিয়েটররাও যোগ দিল আমাদের আড্ডায়। আমি আকাশের দিকে তাকিয়ে থাকলাম আর বিড়বিড় করতে লাগলাম। আমি ঘর ছাড়িয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই, হাত ভর্তি চাঁদের আলো, ধরতে গেলেই নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম হচ্ছে ধরেন বিজুর যে ভাইবটা আর কি। তো বিজুর যে ভাইবের জন্য হচ্ছে প্রথম যখন ফিল হয়, তখন যে বিজু আসতেছে ওইটা হচ্ছে কোকিলের ডাক। ধরেন যে ওয়েদার যদি বলি একটু শুষ্ক থাকে, একটু বাতাস বয়ে যাচ্ছে, চলকা বাতাস, ওই টাইপস একটা ফিল আসে, কোকিলের ডাকটা তখন আসে। তখন মনে হয় যে এই তো এবার শুরু হয়েছে, বিজুর আমেজটা আসতেছে। তো নর্মাল হচ্ছে আরও ভালোভাবে ফিল করা যায় যখন আপনি কোনো একটা আমাদের চাকমা গ্রামে ঢুকবেন বা এরকম যখন ঢুকবেন, তখন একটা হচ্ছে আমাদের ইয়াং পোলাপাইন বা ওভারঅল সবাই একটা হচ্ছে সাউন্ড করে বলতে ধরেন আমরা যদি বলি রিং হারানা বলি, রিং মানে র মানে শব্দ আর কি, শব্দ করা একটা এমন। তো ওইটা হচ্ছে সবাই একটা তালে দেয়। আমার এখন হচ্ছে এটা তো দেবে না, ধরেন এটা হচ্ছে প্রথমে এভাবে দেয় যে মানে ধরেন একটা 3বার ইয়া করে, তারপরে হচ্ছে সবাই মিলে মানে এরকম একটা হচ্ছে ইয়া দেয়, শব্দ করে একসাথে, মানে একটা দারুণ একটা ইয়া লাগে আর কি। যে এইটা থেকেই মনে হয় যে ধরেন বিজুর আমেজন 7 এপ্রিলে 4-5 তারিখ থেকে এইটা হচ্ছে সবাই দেওয়া শুরু করে আর কি আস্তে আস্তে। তখন মনে হয় যে এটা বিজু আসতেছে, এটাই ভাইবটা আর কি। আচ্ছা, আমরা হচ্ছে এখন রাঙামাটিতে একটা হোটেলে আছি। এই হোটেলটা একটা বিশেষত্ব আপনাদেরকে বলি। আমি যখন হোটেলটাতে ঢুকলাম, আমি দেখলাম প্রথমে হচ্ছে নিচের দিকে যাচ্ছে, দ্যাট মিনস আন্ডারগ্রাউন্ড ফ্লোর। দেন আমি বললাম হয়তো 1 ফ্লোর হবে আন্ডারগ্রাউন্ড। দেন হচ্ছে আমি আরও নিচে গেলাম, দেখি যে এরা 2 তলা। এবার আমি বলছি ভাই আর বলিস না যে নিচে আছে। দেন হচ্ছে আমি আরও নিচে গেলাম, 3 তলা। দ্যাট মিনস বাইরে থেকে যখন এই হোটেলটা আপনি দেখবেন, রাঙামাটিতে ডিগনিটি হোটেল এটার নাম, আপনারা দেখবেন যে 3 তলা, মানে বাহিরে মেইন রোড থেকে দেখা যাবে 3 তলা, বাট এই হোটেলটার নিচে আরও 3টা তলা আছে। হ্যাঁ, এটা হচ্ছে আবার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক হোটেল সিস্টেম। হয়তো এটা পাহাড় বলেই এই স্ট্রাকচারটা এভাবে দাঁড়াইছে। আর এখন মেইনলি আমরা হচ্ছে এই হোটেলের ছাদে বসে আছি। সাকিব হচ্ছে আমাদেরকে চা বানায় খাওয়াইলো, কিছুক্ষণ আগে সে বাঁশি বাজাইলো। ইটস এ ভেরি নাইস টাইম। আমরা হচ্ছে আগামীকাল সকালবেলা প্ল্যান করছি ফুল বিজুতে যাব, এবং ওটা কিভাবে কি হয় না হয় সেটা দেখার চেষ্টা করবো। এখন সকালে ঘুম থেকে ওঠাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরদিন ভোরে আমরা চলে গেলাম কাপ্তাই হ্রদে ফুলবিজু দেখার উদ্দেশ্যে। নতুন বছরের আগমন ও সুন্দর ভবিষ্যতের জন্যই গঙ্গা দেবীকে ফুল অর্পণ করে থাকেন পাহাড়ি জাতিগোষ্ঠী। ফুলবিজু আমাকে অনেকটা ঈদের ভাইব দিচ্ছিল। সবাই নতুন জামা কাপড় পরে আছে, নিজেদের সংস্কৃতির প্রতি ভালোবাসা আর প্রকৃতির প্রতি যত্নশীলতার দিকটিও বেশ প্রকট আকারে ধরা পড়ছিল। ফুলবিজু আসলে অনেকেই বলে যে আমরা ফুল ভাসাই নদীতে, আসলে এটা না। মেইনলি আমরা হচ্ছে মা গঙ্গাকে উদ্দেশ্য করে ফুলগুলো উনার উদ্দেশ্যে, আমাদের ভাষায় আমরা বলি ফুল গজাই, মানে আমরা উনার উদ্দেশ্য করে হচ্ছে ফুলগুলোকে নদীর পাড়ে আমরা যেটা গজাই বলি, মানে মা গঙ্গার উদ্দেশ্যে আমরা ফুলটা দিয়ে যাই, আমরা আসলে এটা ভাসাই না।
প্রতি বছর অনেকে প্লাস্টিক প্লেট, প্লাস্টিকের বিভিন্ন জিনিস নিয়ে ফুল বাসায়। মূলত এটার মানে জনসচেতনার জন্য আমরা যে আসলে প্লাস্টিকটা আমরা জানি যে পরিবেশের জন্য অনেক ক্ষতিকর, সেজন্য আমরা আমাদের রাঙামাটি রানার্স, ইন্ডিজিনাস সাইক্লিস্ট কমিউনিটি এবং ফিটনেস কমব্যাট রাঙামাটি থেকে আমরা মূলত এই জনসচেতনতামূলক হিসেবে আমরা কলাপাতা যেন সবাই ইউজ করতে পারে, সেজন্য আমরা সবার জন্য কলাপাতা নিয়ে আসছি। ফুলবিজু থেকে বিদায় নিয়ে আমরা চলে গেলাম বনরূপা বাজারে। বিজুর প্রধান খাদ্য হলো পাচন। নানান ধরনের সবজি দিয়ে বানানো হয় এই পাচন, তাই বাজার না ঘুরে বিজু সেলিব্রেশন হতেই পারে না। আমি সবসময় বলি বাজার একটা এলাকার মানুষের চরিত্র ও মননেরই বহিঃপ্রকাশ। আমি এখন আপনার রাঙামাটি বনরূপা বাজারে আসছি। এইটা হচ্ছে এখন বিজুর বাজার বলে মূলত, যেহেতু এখন বিজুর মৌসুম চলতেছে। এখানে নর্মাল সময় আমি অনেকবার আমার আসা হয়েছে, বাট এই লেভেলের ক্রাউড আমি দেখি না। এখন হচ্ছে চারপাশে মানুষ হচ্ছে ঈদের শপিং যেভাবে করে না, ঠিক ওইভাবে হচ্ছে কেনাকাটা করতেছে। বিশেষ করে সবজি, তাদের একটা বিজুতে পছন্দের খাবার হচ্ছে পাচন। তো পাচন হচ্ছে নানান ধরনের সবজি দিয়ে বানায়। তারপর সেখানে মাছ থাকে, যেমন আমি গতবার যখন খাইছিলাম সেখানে হাঙর মাছ ছিল, এবারে হয়তো তেমন কিছু থাকবে। তারপর হচ্ছে এখানে বাঁশ আছে, তারপর শুকরের মাংস, বন মোরগ, তারপরে হচ্ছে আরও নানান ধরনের মাশরুম টাইপের নানান ধরনের খাবার টাবার পাওয়া যায়। আচ্ছা, আপনারা এখন এখানে যেটা দেখতেছেন এটা মেনলি আমরা আমাদের ভাষায় বলেছি দোল, নর্মালি বাঙালিরা হচ্ছে এটাকে নাপি বলে। এটা মেনলি হচ্ছে বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ, বিশেষ করে হচ্ছে চিংড়ি, এটা হচ্ছে চিংড়ি শুটকি হচ্ছে একটা পেস্ট। তো পেস্টটাকে হচ্ছে এটা করে মানে এটা মেনলি যদি বলি আমাদের বাঙালিরা, ওটা তো সাধারণত বাঙালিরা বিভিন্ন তেল ইউজ করে আর কিছু খাওয়ার জন্য, আমরা হচ্ছে এটা তেলের বিপরীতে ইউজ করি। বিজু বাজারে ঘুরলে একটা জিনিস লক্ষ্য না করে উপায় নেই, আর তা হলো নারীদের হিউজ পার্টিসিপেশন। যেখানে পুরো দুনিয়া নারী ক্ষমতায়ন নিয়ে কোনো সলিউশনেই পৌঁছাতে পারেনি, সেখানে পাহাড়ি জাতিগোষ্ঠী খুব বেশি জটিলতা না বুঝেই যেন সমাজের অন্যতম জটিল সমস্যার সমাধান করে ফেলেছে। তারা যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হাউ মাচ হিপোক্রেট উই আর। এইখানকার মোস্ট অফ দ্য যারা ব্যবসায়ী তাদের ভিতরে বলা যায় 50%ই মহিলা। দ্যাট মিনস মহিলারা যদিও ধরা হয় যে চাকমারা হচ্ছে পিতৃপ্রধান, বাট এখানকার মহিলারা একদম বলা যায় যে পুরুষদের চেয়েও খুব বেশি কর্মঠ। দুপুরবেলা আমরা চলে আসলাম খাগড়াছড়ি, যেখানে মারমারা সংখ্যায় বেশি। মারমার কালচারে বিজুকে সাংরাই বলা হয়, আর তাদের উৎসবের প্রধান একটা পার্ট হলো দ খেলা, যা নারী পুরুষ উভয়ই হই হুল্লো করে উৎসব করে খেলে থাকে। একটা ইন্টারেস্টিং খেলা হয়, সেটাকে দো খেলা বলে, যেটা মারমা কালচারে বিলং করে। একটা চাকতির মতো থাকে, সেটা হচ্ছে তারা ছুঁড়ে মারে, এবং এইটা দিয়ে হচ্ছে তাদের কতগুলো কাঠের মতো থাকে, ওই নাম্বার প্লেটের মতো, ওগুলো যদি পড়ে যায় তাহলে তারা সেটাকে সেলিব্রেট করে। সাংরাই শুভেচ্ছা। আর প্রতি বছর আমরা এই সময়ে আমরা ঐতিহ্যবাহী দ খেলা খেলি, খুব অনুষ্ঠান, খুব মজা করি। নিজে মানে যে যেরকম পারি মানে আমাদের ড্রেস নিয়ে আমরা খেলতে চেষ্টা করি, এবং আমরা আনন্দিত হয়ে সবাইকে আনন্দ দিতে চাই। Like Nike, just do it. Get to know me and I ain't that flow. Got job and noni, bunny, in a chill. Fanny snakes on my barrel, yeah, I'm feeling first class. Yo, don't cash flow. দখেলার সবচেয়ে মজার ব্যাপার হলো দলীয় সেলিব্রেশন। প্রতিটা চাকতি টার্গেট হিট করলেই ঢাকঢোল পিটিয়ে নেচে কুদে একসাথে সেলিব্রেট করেন তারা। আমি খেলার নিয়ম না বুঝলেও এটা বুঝতে বাকি নেই যে তাদের সমাজ ব্যবস্থা ও নিজেদের ভেতরকার বন্ডিং কতটা জেনুইন আর কতটা স্ট্রং। সত্য বলতে আই লাভ দ্যাট পার্ট অ্যাবাউট দেম। আমি যখন খাগড়াছড়িতে আসলাম এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে আমি যখন ঢুকলাম, তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই অঞ্চলের মানুষের ভুট্টাটা খুব বেশি খায়, আমার যেটা ধারণা, কারণ রাস্তাঘাটে প্রায় বিক্রি করতে আমি দেখছি। হয়তো এটা তাদের একটা স্ন্যাক্স হিসেবে পপুলার আইটেম, যেটা কমপ্লিটলি অর্গানিক এবং ন্যাচারাল, এটা একটা ভালো দিক। এবং আরেকটা ব্যাপার খেয়াল করলাম, এখানে যখন আপনার দো খেলাটা হচ্ছিল, সব মেয়েরা হচ্ছে একই ধরনের কাপড় পরছে, মানে যারা একই গ্রুপের তারা একই ধরনের কিছু তাদের কালচারাল কাপড় চাপড় পরছে, এবং তাদের ফেসে হচ্ছে চন্দন দেওয়া, যেটা হচ্ছে নর্মালি তারা এমনি পরে অবশ্যই পরে, তবে এই অঞ্চলের যারা মারমারা তারা একটু বেশি পরে মারমা এবং রাখাইনরা, আমি যতদূর জানি চন্দন দিয়ে তারা হচ্ছে এটা তাদের রূপের একটা পার্ট বা সৌন্দর্যের একটা প্রতীক হিসেবে পড়ে। এবং অলসো আমি যেটা ভাবি যে এটা কমপ্লিটলি ন্যাচারাল, সো স্কিনের জন্য অবভিয়াসলি ভালো, মানে বিউটি প্রোডাক্টস আমরা যেগুলো কিনি তার চেয়ে এটা অনেক বেটার। পরদিন সকালে সাংরাই উৎসবের আরেকটা ইন্টারেস্টিং রিচুয়াল দেখার জন্য চলে গেলাম ইয়ংনো বৌদ্ধ বিহারে,
যেখানে গৌতম বুদ্ধের মূর্তিকে সম্মিলিতভাবে গোসল করানো হয় এবং তারপরে তা আবার পরিষ্কারও করা হয়। বছরে 3 বার এই অনুষ্ঠানটি হয়, এবার হয়েছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে। সংক্রান্তি উপলক্ষে আমাদের বুদ্ধ মন্দিরে বুদ্ধ স্নান করা হচ্ছে প্রতিবার বছরে 3 বার। আজকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সবার জন্য সবার উদ্দেশ্যে চুটকি সামাই করে রান্না করে নিয়ে আসছে সবার জন্য, যাতে কষ্ট না হয়। আমি রান্না করে নিয়ে আসছি বাড়ি থেকে, হ্যাঁ, আনন্দের উপলক্ষে। যারা লোকালরা আছে এখানে বুদ্ধ স্নান শেষে তারা হচ্ছে ফ্রিতে সবাইকে হচ্ছে এক ধরনের মিষ্টান্ন বিতরণ করে, যেটা সম্ভবত চাল দিয়ে বানায় না, এটা চুটকি সেমাই। আচ্ছা, চুটকি সেমাই বানাইছে, তারা আমাকে অফার করলো, এটা একটু খেয়ে দেখি। এখানে নারকেল দিচ্ছেন না? খুব মজা হয়েছে। সত্যি বলতে মারমা এই ভদ্রমহিলা যখন আমাকে পায়েস অফার করলো, ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হলো আমিও তাদেরই একজন। বাঙালিদের নানান কর্মকাণ্ডের জন্য পাহাড়ি জাতিগোষ্ঠীর মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা আমি শ্যুটের প্রথম থেকেই টের পাচ্ছিলাম। আমি বারবার প্রশ্ন করছিলাম নিজেকে, ডু দে রিয়েলি হেট আস? কিন্তু এবার বুঝতে পারলাম এত অভিমানের মাঝেও ভালোবাসা লুকিয়ে আছে। একটু চোখ কান খোলা রাখলেই তা দেখা যায়। ফর্চুনেটলি আমি তা খুঁজে পেয়েছিলাম এক বাটি পায়েসে। সেখান থেকে ফিরে গেলাম আমরা হোটেল গাইডিংয়ে। খাগড়াছড়িতে আসলে আমি মূলত এখানেই থাকি। এর বেশ কয়েকটা কারণ আছে। কারণ নাম্বার 1, সীমা ত্রিপুরা আপু আমার পূর্ব পরিচিত, আবার এই হোটেলে কর্মরতও ছিলেন। আর ত্রিপুরারা জেনুইনলি অনেক বেশি আন্তরিক হয়। নাম্বার 2, হোটেলের বয়দের ব্যবহার অনেক ভালো, দে ডোন্ট অ্যাক্ট লাইক রোবটস। আর নাম্বার 3, এটা অনেক অ্যাফোর্ডেবল আর অনেক সেফ। ওয়েলকাম টু হোটেল থেকে বের হয়ে আমরা চলে গেলাম জুহাস ত্রিপুরার গ্রামে। জীবনে প্রথমবারের মতো হচ্ছে কোনো ত্রিপুরা বাসাতে আসা এবং একদম গ্রামের ভিতরে আসছি, পাহাড়ের ভিতরে। আচ্ছা, আমরা হচ্ছে এখন একটা খাগড়াছড়ি ত্রিপুরা একটা গ্রামে আসছি এবং আমার পাশে এই যে ডান পাশে ওনার নাম হচ্ছে জুহেশ ত্রিপুরা। উনি মেনলি হচ্ছে আমাদের তার গ্রামে নিয়ে আসছে, তার গ্রামের কৃষ্টি কালচার দেখানো, এবং বিশেষ করে এখানে একটা নৃত্য হয়, সেটা হচ্ছে গড়িয়া নৃত্য, যেটা আমরা সকালবেলা একটু করে শ্যুট করছিলাম, বাট ওটা একটা শহুরে ভাইব ছিল। তা আমরা একটা গ্রামে চলে আসলাম, কারণ এই গ্রামে ওই নৃত্যটা হবে এবং পুরো এলাকা জমজমাট করে গ্রাম্য পরিবেশে। তো সেই লোভ আমরা সামলাইতে পারি না, এখানে চলে আসলাম, ভাইয়ের বাসায় আমরা খাওয়া দাওয়া করলাম, জম্পেশ খাওয়া দাওয়া হলো। এখন হচ্ছে আমরা ঘুরতে বের হব। আমি যখন এই এরিয়াটা ঘুরবো ভাবছি, বা বিজুর যে উৎসবটা সেটা আমি উদযাপন করবো ভাবছি, তখন আমার মাথায় কনসেপ্ট ছিল বৈশাবী, মানে বিজু, সাংগ্রাই আর একটা কি বৈশু, 3টা মেইন কালচার দ্বারা, মানে আপনাদের চাকমাদের, মারমাদের এবং ত্রিপুরাদের উৎসবের প্রধান যে লেটারটা, একদম প্রথম যে লেটারটা, ওই লেটারটা দিয়ে বৈশাবী বানানো হয়েছে। বাট এই অঞ্চলগুলো ঘোরার পরে, বিশেষ করে আপনার মারমাদের সাথে মিশার পরে, চাকমাদের সাথে মিশার পরে এবং ত্রিপুরাদের সাথে মিশার পরে আমার যেটা রিয়েলাইজেশন হইলো যে তারাই শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করে না, এর বাইরেও অনেকগুলো জাতিগোষ্ঠী আছে, সবাই মিলেই হচ্ছে মেনলি এই পুরা পাহাড়টাতে বিচরণ করে বেড়ায়। এবং ইটস নট মাই অপিনিয়ন, আমি ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে ওনারাই আসলে এই কনসেপ্টটা পছন্দ করে না, বিশেষ করে বৈশাবীর যে কনসেপ্টটা, বিশেষ করে পাহাড়ে কোনো বৈশাবী বইলা কিছু নাই, এটা হচ্ছে ওনাদের মতামত। আমি জাস্ট হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। ত্রিপুরাদের প্রধান দেবতাদের একজন হলো গড়িয়া দেবতা, যিনি সাংসারিক সুখ শান্তি এনশিওর করে। আর গড়িয়া দেবতার পুজোর জন্য 20 থেকে 25 জনের অবিবাহিত ছেলের দল 3 দিন নানান গ্রামে পায়ে হেঁটে ঘুরে বেড়ায়। তারা 22টি তালে প্রতিটি গ্রামে নৃত্য প্রদর্শন করে। মজার ব্যাপার হলো এই 3 দিন তারা জুতো বা গাড়ি ব্যবহার করতে পারে না, সাথে গোসলও করতে পারে না। সফর ক্লান্তিকর হলেও আমি তাদের কারো মুখে ক্লান্তির ছাপ দেখিনি। অদ্ভুত এক আনন্দ ও উদ্দীপনা সবার চোখে মুখে। আধুনিক প্রযুক্তির বাহিরে প্রকৃতির সাথে যে এভাবেও মিশে যাওয়া যায় তা আমি প্রথমবারই দেখলাম। গড়িয়া দেবতা হচ্ছে আমাদের, আমরা যেটা বলি গড়িয়া মাতাই, এটা হচ্ছে আমাদের প্রধান দেবতা বলতে পারি আমরা, কারণ আমরা হিন্দু ধর্মাবলম্বীর পাশাপাশি সাংসারিক পূজা করে থাকি। তো আমাদের সাংসারিক পূজা, সাংসারিক দেবতাদের মধ্যে প্রধান দেবতা বলা হয় এই গড়িয়া দেবতাকে। তো গড়িয়া দেবতাকে উদ্দেশ্য করে আমরা যে বৈশুর সময় যে নৃত্য পরিবেশন করা হয়,
সেই গ্রুপকে বলা হয় হচ্ছে খেরাবাই, আর নৃত্যের নাম হচ্ছে গড়িয়া নৃত্য। ওনারা হচ্ছে যখন নৃত্যের জন্য তারা তাদের এলাকা থেকে পূজা করে, তারপর হচ্ছে ওনাদের নিজ এলাকা প্রস্থান করে অন্যান্য গ্রামে গিয়ে এই পূজাটা করে। অন্যান্য গ্রামে গিয়ে তারা নৃত্যের মাধ্যমে এই পূজাটা উপস্থাপন করে। প্রতিটি গ্রামের বাড়ির উঠোনে এই দেবতাকে রাখা হয়। দেবতাটা মূলত হচ্ছে কাঠের মূর্তি দ্বারা, যেটাকে বাজিও বলা হয়, কাঠের মূর্তি দ্বারা তারা যারা অচাই মানে হচ্ছে পুরোহিত হচ্ছে তার কাঁধে করে সেই কাঠের মূর্তিটা আনে এবং বাড়ির উঠোনে রেখে খেরাবাই বা গড়িয়ান নৃত্যশিল্পীরা টোটালি হচ্ছে 22 জন থাকে এবং তাদের নৃত্যের মুদ্রাও হচ্ছে 22টি। তো সেই গড়িয়া দেবতার মূর্তিকে মাঝখানে রেখে তারা হচ্ছে রাউন্ড করে নৃত্য করে আর কি। প্রতিটি স্টেপ তারা এক তালে করে, সেজন্য বলা হয় 22 তাল। মানে গড়িয়ান নৃত্যশিল্পী বা খেরাবাই গ্রুপরাও 22 জন থাকে এবং তাদের মুদ্রাও হচ্ছে 22টি। গ্রাম থেকে বিদায় নিয়ে আমরা রাস্তায় বসে আছি, কোনো গাড়ি নেই। হঠাৎ দেখি গগন বিদারী সাউন্ড বাজিয়ে একটা ট্রাক এগিয়ে আসছে। বুঝলাম বিজু সেলিব্রেশন হচ্ছে। উঠে গেলাম ট্রাকে, অ্যান্ড দিস ইজ হোয়াট উই ডিড। কত শত কবিতায় স্বপ্নে সেই কবিতায় ছন্দকে মিশেছিল তার হাসি মাখা ছবিটা, ধারা ছিল অদ্ভুত আমার মাঝে বড় হয়ে আমি চড়েছি ঘোড়ায়, আর তুমি উঠে আছো সাজে। আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে আসে? পহেলা বৈশাখের র্যালিতে আমার অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু সাংগ্রাই বিজুর র্যালি ইজ অন আনাদার লেভেল। এত এনার্জি মানুষের কই থেকে আসে আই ডোন্ট নো। তাদের পোশাক আর হাস্যোজ্জ্বল চেহারা যেন বৈশাখের গরমকে কন্টিনিউয়াস বুড়ো আঙুল দেখাচ্ছিল। আমার সব থেকে যে ব্যাপারটি ভালো লেগেছে তা হলো তারা তাদের নারীদের নিরাপত্তা নিয়ে আপোষহীন। হাতে ক্যামেরা ও বাঙালি হবার কারণে ব্যাকলেশ খাচ্ছিলাম পদে পদে। পরে জানতে পারলাম গত বছর পানি উৎসবে কিছু কুলাঙ্গার মেয়েদের সেন্সিটিভ ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। তখন মনে হইল না, ব্যাকলেশ যেটা খাইছি সেটা আমি আসলেই ডিজার্ভ করি। বাট আই ওয়াজ লাকি এনাফ, তারা কিছুক্ষণের জন্য আমাদের তাদের প্রোগ্রামে ঢুকতে দেয়, অ্যান্ড ইট ওয়াজ অ্যাবসোলুটলি আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। পানি উৎসব, মারমাদের যে পানি উৎসব, ওই জায়গাটাতে বেশি কথা বলার আসলে সুযোগ নাই, মানে পুরো জমজমাট একটা অবস্থা এখানে। তো আমরা চলেন পুরো জিনিসটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি, অ্যান্ড লেটস হ্যাভ ফান।
খাগড়াছড়িতে পানি উৎসবের পর্ব চুকিয়ে আমরা চলে গেলাম লক্ষ্যাছড়ি জিকো আল চাকমার বাড়িতে। সেখানে গিয়েছি আমরা বিজু খাইতে। দ্য রুল ইজ ভেরি সিম্পল, আপনাকে মিনিমাম 7টা বাড়িতে যাইতে হবে এবং খাইতে হবে এবং দল বেঁধে খাইতে হবে। জিকোর এলাকায় আসার পর আমার এখন কাজ একটাই, খাওয়া খাওয়া আর খাওয়া। বিজু সম্পর্কে আপনাদেরকে একটু মজা করে বলি। বিজু হচ্ছে চাকমাদের প্রধান উৎসবগুলোর ভিতরে একটা, বছরে একবারই হয় এবং প্রত্যেকটা বাসাতে যখন যাওয়া হয় তারা হচ্ছে বিভিন্ন ধরনের ফুড আইটেম সার্ভ করে। তার ভিতরে প্রধান দুইটা হইল আপনার হচ্ছে পাচন আর একটা হচ্ছে তরমুজ, যেটা হচ্ছে সব বাসাতে কমন। এবং পাশাপাশি কিছু কিছু বাসাতে তারা হচ্ছে গরমও অফার করে। দোষগুলো গরম কী জিনিস সেটা তাদের ব্যাপার, বাকিদের বোঝা দরকার নেই। এবং বিজুর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যেটা আমি গত বছর একটা মজা না বলা যায় একটা প্রবলেম আমি যেটা ফেস করছি। আমি জিকোর বাসাতে গেলাম, জিকোর বাসাতে হচ্ছে আমি ভরপেট সকালবেলা খাইলাম, খাওয়ার পরে হচ্ছে দেন হচ্ছে আমি আরেকটা বাসাতে গেছি এবং যাওয়ার পরে আমি দেখতে পারলাম যে তারা হচ্ছে আমাকে খাবার সার্ভ করছে, তাহলে আবার খাইলাম। এবং এরকম যখন 2টা বাসা শেষ হলো তখন আমাকে জিকো বলতেছে ভাই এখনো তারও 7-8টা বাসা বাকি। তখন তো আমার মাথায় বাজ পড়ছে, কারণ তখন অলরেডি আমি খেয়ে দিয়ে পেট ভরপুর। তো এই বছর আমি যখন বিজুতে আসছি আমি এই ভুলটা করি নেই। হ্যাঁ, আমি হচ্ছে জিকোর বাসাতে যখন আমাকে খাবার সার্ভ করলাম আমি খুবই অল্প পরিমাণে খাইছি এবং এই বাসাতে আমি খুবই অল্প পরিমাণে খাচ্ছি এবং অপূর্ব আমাকে আরও কয়টা বাসাতে সম্ভবত নিবে এবং সেখানে আমি খুবই অল্প পরিমাণেই খাবো, কারণ আমি যেটা আলটিমেটলি ধাপে ধাপে আমার পেটটা ভরাইতে হবে। সো দ্যাট ইজ দ্য কালচার অফ বিজু। এবং এই যে 2টা পান্ডা বাচ্চা দেখতেছেন, এটা হচ্ছে আমার সেকেন্ড বাসা যেখানে আমি আসছি। এই চলেন আমরা হচ্ছে ইয়ে করি, আপনারা কি জানি বলেন, জুজু বেগুনের না? হ্যাঁ এটা বলেন না, বলেন না, সঙ্গে একসাথে বলে চলেন, 3, 2, 1, জুজু বেগুনের। Guys, ¿cómo se vale eso? Mad in the corner, I'm here sipping iced tea. So many bitches wanna down me. On the way to the top, can't reach, can't find me. Better chill with them looks. আরেক ভাই, বাসা নাম্বার 3। ভাই অনেক কড়া ভাই। ঠিক আছে, লাভ ইউ অল। I know you snitch, don't think I forgot, bitch. Gotta kill one just to keep them other ones in check. So many people wanna down me. On the way to the top, can't reach, can't find me. Now I'm on the G5, rocking some knee highs, some. আজকের দিনের মতো আমার 6 নম্বর বাসা। জুজু বেকনরে ইচ্ছে অলরদে আমার নুয় বজরত বেকনরে হোচপানা ও বালেদি ইচ্ছে বিজু আগে না নেই, বিজু আগে না নেই, বিজু আগে না নেই। আচ্ছা, এটা হচ্ছে খাগড়াছড়িতে আমার সবচেয়ে ক্লোজ ভাইদের, মানে ছোটো ভাইদের ভিতরে একজন, ওর নাম অপূর্ব। ও একসময় পাহাড়ের রাজ করবে আমি শিওর। এবং মোস্ট প্রবাবলি এই বিজু উৎসবে হ্যাঁ সবচেয়ে এনার্জেটিক পার্সন হচ্ছে ও। আর ওর পুরো এলাকাটা আমাকে আপাতত ঘুরে দেখেছে, কমপক্ষে আমরা মানে 5টা বাড়িতে গেছি এখন পর্যন্ত এবং আমরা হচ্ছে যা যা করছি ইনানিল্লাহ। যাই হোক, এখানকার একটা লোকাল ডাক আছে যেটা তারা হচ্ছে তারা বিজুর যে এই আনন্দ এটাকে খুব দারুণভাবে সেলিব্রেট করে। এই ডাকটা আমরা এখন একসাথে দিব। রেডি, 3, 2, 1, গো। বিজু, বৈশু ও সাংগ্রাই উদযাপনের পর আমার বেশ কিছু ব্যাপার মাথায় ঘুরপাক খেতে থাকলো। এটা সত্য, আমাদের অনেক পার্থক্য, অনেক ভিন্নতা আছে, অনেক অভিমানও আছে, কিন্তু এর কোনোটাই মানুষ হিসেবে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে না। আমাদের দূরত্ব তখনই তৈরি হয় যখন এই ভিন্নতাগুলোকে আমরা সহজভাবে নিতে পারি না, নিজেদের তৈরি করা ভালো খারাপের মানদণ্ডে তা বিচার করা শুরু করি। আরেকটু সহজ করে বলি, আপনার খোদা আর তার খোদা এক না। আপনার সমাজের ভালো খারাপের মানদণ্ড তার সমাজে কোনো অর্থই রাখে না। আপনার কাছে শুটকি অমৃত আর তার কাছে নাপ্পি। আপনার কাছে মদ শুকর হারাম, কিন্তু তার কাছে তো আরাম। এখানে কেউই ভুল বা কেউই ঠিক না। অদ্ভুতভাবে এই বেসিক ব্যাপারগুলো আমরা ভুলে যাই। চেপে বসে আমাদের সুপিরিয়র মাইন্ডসেট। আমরা আমাদের নারীদের সর্বোচ্চ হেফাজতের কথা বলি, কিন্তু পাহাড়ি নারীদের বেলায় তা ভুলে যাই। বন্ধুদের সাথে নিয়ে ভোগ্যপণ্যের দৃষ্টিতে তাকাই তাদের দিকে। আমরা ফিলিস্তিনের আগ্রাসন নিয়ে কথা বলি, কিন্তু ভুলে যাই পাহাড়ের কথা। পাহাড়ে বিচরণের সময় এক ছেলে আমাকে বলেছিল, ভাই
আপনারা ৩৬শে জুলাই স্বাধীন হয়েছেন, কিন্তু আমরা হই নাই। শুধুমাত্র কথা বলার জন্য, মত প্রকাশের জন্য এখনও আমাদের জীবনের হুমকি নিয়ে চলতে হয়। অ্যান্ড স্যাড পার্ট কি জানেন ভাই, আমি মরে গেলে এই তথ্য পাহাড়ের গণ্ডিও পেরোবে না। ইটস লাইক আই নেভার এক্সিস্টেড। এই একটা লাইন আমাকে চুপ করিয়ে দিয়েছিল সেদিন। পাহাড়ের রাজনীতি হয়তো অনেক জটিল, আমি তার কিছুই বুঝি না, কিন্তু আমি এটা বুঝি কথা বলার জন্য কেউ মারা যেতে পারে না, কথা বলার জন্য কেউ অস্তিত্বহীনও হতে পারে না। তাই এবারের বিজুতে আমার চাওয়াটাও খুব সহজ, পাহাড়ের বুকে ৩৬শে জুলাই নেমে আসুক। পাহাড়ি জনগোষ্ঠী থেকে গত কয়েকদিনে আমি যে ভালোবাসা পেয়েছি, আমি জানি আমাদের ভ্রাতৃত্ব কতটা গভীর। যে কৃত্রিম দূরত্ব আমাদেরকে আলাদা করেছে, খোদার জমিনে একদিন তার সব মিলিয়ে যাবে। মাফিয়াতন্ত্র থেকে পাহাড়ও একদিন মুক্ত হবে। পাহাড়ি আর বাঙালি তাদের ভিন্নতাকে সেদিন দুর্বলতা নয়, বরং শক্তির মহা উৎস হিসেবে দেখবে। সেদিনই আসবে প্রকৃত ৩৬শে জুলাই। সাইনিং অফ ফ্রম দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য মাউন্টেন, জুজু বেগুনেরে। তুমি কি স্বর্গ দেখেছো আসলে? হ্যাঁ, যেখানে সবাই বলে সুখ আর সুখ। আমি এখন শুধু তোমার চোখে বিশ্বাস করি, যেই চোখে স্বর্গের মতো ভালোবাসা লুকিয়ে আছে।